সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সরলরেখার সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। এটা হচ্ছে কিন্তু এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 অঙ্ক। বোর্ডের অঙ্ক মানে তোমরা সকলে জানো যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে কোনো প্রকাশনের বই হোক না কেন মেন অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো আছে আমাদের, সেগুলোতে একত্রিত করে বা বিভিন্ন ভাবে অর্থাৎ বিভাজন করে ঘুরিয়ে ফিরে কিন্তু এই অঙ্কগুলো সৃজনশীল করা হয়। হ্যাঁ, এইগুলো আর কি তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য, কারণ তোমরা যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন, কারণ তোমরা যদি এই মুহূর্তে যেটা করছে আমি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 সলভ। এখন যদি তোমরা বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, যে কোনো বোর্ড হও না কেন, তোমরা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখার জন্য, কারণ কোন বোর্ডের অঙ্ক কখন আমাদের ওই টাইপের ভিত্তিক অঙ্ক আসবে তা তোমরা নিজেরাই কিন্তু, আমরা সাধারণত টের পাই না, তোমরা তো অ্যানালিসিস করে দেখবো, নিজেরাই টের পাবো না। যাই হোক, এখন আমাদের মূলত অঙ্ক দেখো, উদ্দীপক যেটা দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। আমরা সাধারণত কিন্তু জ্যামিতি অংশ, আর জ্যামিতি অংশই মানে আমরা বলি থাকি অনেক কঠিন, কারণ ওখানে চিত্র থাকে ইত্যাদি ইত্যাদি আরও অনেক সমস্যা। তা আমি তোমাদের পরামর্শ দিব যে এখানে যখন তোমরা আসবে তখন কিন্তু এখানে চিত্র যদি কখনো প্রয়োজন লাগে তখন করবে, আর প্রয়োজন বাদে চিত্র করার প্রয়োজন নেই। অযথা শুধু ব্রেনটা চাপ দেওয়ার দরকার নেই। এখন দেখো 0, এখানে কোনো মান এরকম ইন্ডিকেট করা নেই। এর মান দেওয়া আছে 1,2, এখানে দেওয়া আছে পির মান 3,2, বির মান 4,5। এটি কিন্তু আমাদের জাস্ট একটা চিত্র দেওয়া আছে। এরপর ডিপেন্ড করে দেখো কি বলছে, ক নম্বরে -√3, -1 বিন্দুর পলার স্থানাঙ্ক কত নির্ণয় করো। খ নম্বরে বলছে উদ্দীপক হতে AB = 3BC হলে AC এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। গ নম্বর বলছে উদ্দীপক হতে P বিন্দু থেকে AB রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই ওয়ার্ড শুনে আমাদের মাঝে মাঝে কিন্তু ভয়ের বা আতঙ্ক সৃষ্টি হয় যে পাদবিন্দু জিনিসটা কি, এরকম অনেক সময় মনে হয়। কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো কিছু না, একটা সহজ একটা অধ্যায়। আমরা 3 অধ্যায়ের কিন্তু অনেকগুলো অংশ, যেমন 3A, B, C, D, অনেকগুলো 4টে 5টা 6টা অধ্যায় মিলে আমাদের একটা অধ্যায়ে পরিণত করা। এখান থেকে কিন্তু আমাদের যে কোনো বোর্ডে কিন্তু একটা করে সৃজনশীল অবশ্য থাকে, এবং পাশাপাশি যেটা থাকে তার নাম হচ্ছে যে কোনো অ্যাডমিশন বা পরীক্ষায় আমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ অবশ্য থাকে। দেখো অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ। ক নম্বর বলছে -3√3 -1 বিন্দুর পোলার স্থানাঙ্ক। বন্ধুরা, কোথাও যদি পোলার স্থানাঙ্ক বের করতে বলে সাথে সাথে মাথায় রাখবে একটা জিনিস, তার নাম হচ্ছে আর এর মান এবং থিটার মান বের করবো। পোলার স্থানাঙ্ক বললে বের করার পরে যেটি স্থানাঙ্ক মাঝখানে কমার চিহ্ন দিয়ে আমরা যেটা বের করবো উত্তর, এইভাবে লিখলে আমাদের উত্তর শেষ। আর এর মান প্রথম এবং মাঝখানে কমা, থিটার মান হচ্ছে পরে। ওকে, এখন আমরা ধরি যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখছি। কথা হলো স্যার এটা কি লিখতে হবে, না লিখলে চলবে। স্থানাঙ্ক অর্থাৎ আর কমা থিটার মান এখানে বের করবো, পোলার স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক যখন যাবো, আর এর মান যখন আমরা বের করবো, আর সূত্র আমরা জানি, কি সূত্র জানি, x² যোগ y², এটা আমরা সূত্র জানি, √x² যোগ y²। এখন x এর মান কত, প্রথম যে মান এটাকে আমরা ধরে নেই x এর মান অর্থাৎ ভুজ, পরের যে মান অর্থাৎ দ্বিতীয় উপাদানকে বলে আমরা y এর মান অর্থাৎ কোটি। এই মানগুলো আমরা এখানে বসাবো, -√3b² যোগ y এর মান কত, -1b²। এখন আমরা ক্যালকুলেটরে যদি ব্যবহার করি আমরা একবারে মান পেয়ে যাবো, রুটের মধ্যে স্কয়ারের ক্যালকুলেশন যদি করে এখানে এরকম পাবো 3, আর এখানে যোগ 1, তার মানে 4 কে যদি আমরা রুট করি তার মানে 2 পাবো, একবারে আমরা পেয়ে যাবো। বন্ধুরা, এখানে ডিপ্রেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক সাধারণত মনে করে যে আমার এসএসসি লেভেলে হায়ার ম্যাথ ছিল এখানে, অর্থাৎ যেহেতু আছে ছিল না, এসএসসি লেভেলে ছিল না, ইন্টারমিডিয়েট আছে, তার মানে কঠিনই পড়বে কিনা, জাস্ট ওর সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা মনোযোগ সহকারে দেখবো, অবশ্যই সবাই পারবে। এখন থিটার মান যখন বের করবো, সূত্র হচ্ছে আমাদের মূলত জানি থিটা = tan ইনভার্স এই মরচিহ্ন y/x। বন্ধুরা, যেটা লিখছে এগুলো যা সবই সূত্র আমাদের, = tan ইনভার্স লিখলাম, এই মরচিহ্ন বা পরমান চিহ্ন, এই চিহ্নটার নাম হলো মড বা পরমান চিহ্ন। y এর মান কত জানো তো, y এর মান কিন্তু এখানে -1, এই -1টা এখানে লিখবা, আর x এর মান কত, -√3। এখন পরমাণের ভিতরে যেটা আছে সেটা আমাদের কাজ করে, মাইনাস থাকলে শুধুমাত্র প্লাস হয়, তাহলে tan ইনভার্স লিখলাম, এখানে 1/√3 লিখবো, কেন, এখানে মাইনাস কিন্তু বাদ যাবে, শুধু মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ওকে, এখন tan ইনভার্স আমরা এইভাবে ক্যালকুলেটর যদি একবারে ব্যবহার করে থাকি, যখন মানটা কত আমরা পেয়ে যাব, দেখো টিপ দাও, শিফট দিয়ে tan টিপ দাও, tan ইনভার্স তারপর কত, 1/√3। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারবে, অন্য কিছু ব্যবহার করতে, এটা যদি ব্যবহার করি 1 নিচে যদি আসে তার মানে হচ্ছে কত, √3। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেট দেওয়া, এবং আমরা একটা মান পাবো, সে মানটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। খেয়াল করে দেখো 30। এখন আমরা এখানে 30 লিখবো ঠিকই, 30, আর 30 মানে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে 30 লেখার নিয়ম না, আমরা পাই বাই লিখতে হবে।
আমরা পায়ের মান জানি কত 180, তাহলে 180কে এমন কিছু দিয়ে ভাগ করবো যাতে 30 হয়। তাহলে আমাদের নিয়ম কি, এখানে 180কে তোমরা একটা কাজ করবে, টেকনিক খারাপ, সেটা হলো এই যে মানটা না পায়ের মান 180 আমরা জানি, এখানে 180 ভাগ কত দেবে, এই মানটা দেবে 30, যেটা পেয়েছো 30, তাহলে ভাগ করলে কত হবে বলো তো 6, তার মানে এখানে হবে 6, এক কথা শেষ। এবার 180কে 6 দিয়ে তোমরা ভাগ করো, 180 ভাগ 6, তার মানে কত পাবো দেখো তো 30, ওকে। তাহলে এখানে কিন্তু 30 ডিগ্রি। আবার বলছি এর মানটা আমরা পাইছি 30 ডিগ্রি, আর এটা তো লেখা যাবে না, আমাদের পায়ের সাথে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো, আমরা তো জানি না, পায়ের মান হচ্ছে 180, 180কে এই মান দিয়ে ভাগ করবা, যেটা হবে সেটা নিচে লিখবা, ওকে। তাহলে π/6 কিন্তু আমরা মান পেয়ে গেলাম, আমরা মানটা লিখবো এখানে কিন্তু মূলত π/6, আমরা কিন্তু এটা লিখবো না, কারণ প্রথম তো লিখছি। এখন কথা হলো এটা কি আমাদের উত্তর না, এরপরে তোমাদের যেতে হবে চতুর্ভাগ যখন যাবা তখন আমাদের এই যে চতুর্ভাগে যদি আমরা হিসাব করি, এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা হচ্ছে 4 নম্বর ঘর। এখানে জানি ডাবল প্লাস বসে, তার মানে এক্স এর মানে প্লাস, ওয়াই এর মানে প্লাস, এখানে প্রথম মাইনাস পরে প্লাস, আর এখানে ডাবল প্লাস আছে, এখানে ডাবল মাইনাস বসে, এখানে প্রথম মাইনাস প্রথম প্লাস পরে মাইনাস। এই ঘরে যে মানটা বেরোবে সেটা আছে থিটার মান, আর এখানে হচ্ছে পাই মাইনাস থিটা, এখানে হচ্ছে পাই প্লাস থিটা, আর এখানে হচ্ছে 2 পাই মাইনাস থিটা। এখন কথা হচ্ছে দেখো, আমরা যে থিটার মানটা পাইছি এই মানের সাথে এটা কোন করে দেখো তো, দুইটাই কিন্তু বন্ধুরা দেখো, এখানে এক্স এর মান, এখানে খেয়াল করে দেখো একটু, এখানে ছিল এক্স এর মানও আমাদের মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, দেখছো? তাহলে দুইটা যদি মাইনাস হয় তাহলে ঘরটা করে দেখো তো বন্ধুরা, এই যে ঘরটা, এই ঘরের মান হচ্ছে কি বসবে বলো তো, আমরা জানি বসে পাই প্লাস থিটা। এখন পাই লিখলাম যোগ থিটার মান কত, থিটার মান এটা π/6, ক্যালকুলেশন করলে যেটা হবে আমাদের উত্তর 6 লিখলাম, কোনাকুনি গুণ করে 6 পাই যোগ পাই, তার মানে হচ্ছে কত 7 π/6। এখন আমরা উত্তর যদি বলি, উত্তর লেখো তার আর কমা থিটা সমান সমান আর এর মান আমরা পেয়েছি কত 2, আর থিটার মান আমরা পেয়েছি 7 π/6, ওকে। তাহলে এর যে উত্তরটা সেটা আমরা পেয়েছি 2,7 π/6, ওকে। হ্যাঁ বন্ধুরা, আবার বলছি পোলার স্থিরাঙ্ক কখনো যদি বের করতে বলে, এক কথা আর এবং থিটার মান বের করবো, এবং আর এবং থিটার মাঝখানে দুটো আমরা কমা দেবো, আর লিখে কমার চিহ্ন দিয়ে থিটার মান লিখবো, ওকে। আর মান বের করার সূত্র এটা, আর থিটার মান যখন আমরা বের করবো, আর্গুমেন্ট যেটাকে বলে, থিটার মান যখন আমরা বের করবো সূত্র tan ইনভার্স y/x, এই মর চিহ্ন দিয়ে মান বের করার পরে, এটাই আমাদের উত্তর না, এটা করার পরে আমরা চতুর্ভাগটা যাব। চতুর্ভাগের নিয়ম হচ্ছে 1 2 3 4 এইভাবে, ডাবল প্লাস, এখানে প্রথম মাইনাস পরে প্লাস, এটা তোমরা সকলে জানো। এবং এখানে সূত্র অনুযায়ী থিটা, এখানে পাই মাইনাস থিটা, এখানে মুখস্থ রাখবা পাই প্লাস থিটা, এখানে 2 পাই মাইনাস থিটা। এখন কথা হচ্ছে থিটার মান যেটা আমরা পাবো এটা আমাদের উত্তর হবে না, এটা করার পরে এবার আমরা দেখবো এক্স এর মান ওয়াই এর মান কত। এখানে আমাদের এক্স এবং ওয়াই এর মান দুইটাই মাইনাস ছিল, ডাবল মাইনাসের ঘর ছিল আমাদের এইটা, এর সূত্র কি পাই প্লাস থিটা, আমরা পাই প্লাস থিটা লিখছি, থিটার মান কিন্তু π/6, এখানে বসাবো, বসে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই মূলত প্রকৃত থিটার মান। আবার বলছি থিটার এই যে মানটা আমরা পেয়েছি এটা কিন্তু উত্তর না, এটা করার পরে চতুর্ভাগে যাব, চতুর্ভাগের যে মানগুলো দেওয়া আছে সেই মানের সাথে আমরা যোগ করে যেটা পাবো ফলাফল সেটা হচ্ছে থিটার মান প্রকৃত, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা ক নম্বর এখানে শেষ, এবার খ নম্বর দেখো বন্ধুরা, আমরা একটু ব্রেনটা খাটাও তো। আমাদের 3b যেটাকে বলা হয় 3.2 যে কোনো প্রকাশনী বইয়ে ab সমান 3bc, কখনো 5bc, কখনো 4, কখনো 2bc ইত্যাদি ইত্যাদি, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা দুইভাবে করি বা করতে পারতাম আর কি। আমরা এখন যেটা দেওয়া আছে সেভাবে তোমরা করে নেবা, আমি সুবিধার জন্য আমি সেভাবে করে নিয়ে আসছি, একটু খেয়াল করো। উদ্দীপক ছিল আমাদের মূলত ab সমান 3bc, এটা ছিল প্রথমে যেভাবে করে দেখো তোমাদের ব্রেনটি কাজ করে কিনা। আশা করি এইভাবে করলে প্রতিটা অঙ্কে একইভাবে মিলবে। ab সমান 3bc, ab লিখলাম, এটা গুণ ছিল, এবার সেগুলো ভাগ, এই 3 আর নিচে কিছু না মানে 1 দিয়ে রাখছি, না দিলে চলবো। বন্ধুরা এটা তো বুঝতে পারছো, কোনাকুনি গুণ করলে এটা হয়। এখন আমরা ab লিখলাম, ভাগ মানে ইস টু প্রক্রিয়া bc 3:1। এখন দেখো এখানে কোন চলক, এই b চলকটা কি 2 বার না, তাহলে আমরা বি বিন্দু ধরে নেব, বি বিন্দু বাদ বাকি কি থাকে বলো, এসি, তাই লিখবো বি বিন্দু এসি রেখাংশকে 3:1 অনুপাতে কি করে বলতো, অন্তর্বিভক্ত করে। আবার বলছি যে চলকটা এখানে টেকনিক কথা বলছি, যে চলকটা ডাবল আছে সেটা লিখবো বি বিন্দু, আর অবশিষ্ট থাকে এসি, তাই এসি রেখাংশকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন অন্তর্বিভক্ত যখন করে তখন এই সূত্র আমরা বন্ধুরা জানি, সূত্র কি জানি, m1 x2 যোগ m2 x1 বাই m1 যোগ m2, m1 y2 যোগ m2 y1 বাই m1 যোগ m2, এটা হচ্ছে অন্তর্বিভক্ত সূত্র, ওকে। এখন এটা হচ্ছে বর্তমানে m1, এটা হচ্ছে m2, m1 এর মান লিখছি 3, m2 এর মান হচ্ছে 1। এখন কথা হলো স্যার x1 y1 এই মানগুলো কোথা থেকে পাবো, হ্যাঁ এখানে দেখো
অবশিষ্ট দুইটা চলক এখানে আছে, বি চলক কিন্তু আমাদের আপাতত মান লিখবো না। এখানে এই যে এসি রেখাংশ, এটা এম1 আর এম2 ধরে নিছি, আর এসি যে রেখাংশ এটা আমরা ধরে নেব। এর মান কত ছিল দেখো তো, এখানে 1,2, আর বির মান কত ছিল 4,5, আর বন্ধুরা সির মান আমরা ধরে নিছি আলফা বেটা, যে কোনো কনস্ট্যান্ট ধ্রুবক আলফা বেটা। এখন এই বর্তমানে যেহেতু এসি রেখাংশ আছে, এখানে এসি, এখানে যা থাকবে সেটা কিন্তু x1 y1 x2 y2 ধরে নিতে হবে। এখানে যা থাকবে এসি আছে, এখানে যদি বিসি থাকতো তাহলে আমরা বিসি লিখতাম। অনেকে মনে করো না যে বিন মান আছে এটা x1 y1 এটা x2 y2, কখনো না, এটা কখনো ধরবো না। এখানে যেটা দেওয়া থাকবে এসি, এই যে এ লিখলাম, আর সি ছিল না, সি ধরে নিছি। তাহলে এটা হচ্ছে বর্তমানে x, এটা y, ডাবল মান আছে, এটা x1 এটা y1। তাহলে x1 এর মান হচ্ছে 1, y1 এর মান হচ্ছে 2, x2 এর মান হচ্ছে আলফা, y2 এর মান হচ্ছে বেটা। এই মানগুলো দেখো আমি জাস্ট এখানে বসাই দিছি, সবই ঠিক আছে। দেখো মানগুলো এখানে বসাই দিছি, বসাই দিয়ে আমরা মান পাইছি 3 আলফা প্লাস 1, আর এখানে 3 যোগ করলে 4, এখানে পাইছি 3 বেটা প্লাস 2 নিচে 4। এখন যে মান পাইছি এই মানের সাথে আমরা এই যে আমাদের 4,5 লিখব। কেন? হচ্ছে বি এর মান। কার মান ছিল বলো তো? বি এর মান। আবার বলছি বন্ধুরা, অন্তর্বিভক্ত যখন আমরা করব, এখানে এসি এই যে মানটা x1 y1 এগুলো ধরে নেব, আর যে বি যে মানটা আমরা পেলাম এরপরে বির মানটা আমরা লিখব। প্রশ্ন মতে এই মান সমান এটা ধরবো, আর এই মান সমান এটা। ওকে, তাহলে এটা সমান 4 ধরলাম। তাহলে 3 আলফা প্লাস 1 কোনাকুনি গুণ করছি 4 4 16, 3 আলফা 16 প্লাস 1 বসে গেলে মাইনাস 1, 16 থেকে 1 বিয়োগ করলে 15। এই 15 এটা গুণে বসে গেলে ভাগ, 3 এ বসে 15, আলফার মান হচ্ছে 5। সেম ভাবে এটা ইকুয়াল টু লিখবো 5, যে মানটা আছে কোনাকুনি যদি গুণ করি 20 হয়, আর 20 থেকে 2 বিয়োগ করলে 18, এটা গুণে বসে গেলে ভাগ। তাহলে আলফা বেটার মান অর্থাৎ 5,6, এটা হলো সির মান। সির মান বন্ধুরা আমরা ছিল না টোটালি, আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে সির মান বের করছি। তাহলে এখন দেখো এখানে এর মান আমরা পেলাম, বির মানও দেওয়া ছিল, আর সির মান আমরা পেয়েছি, আর এর মান তো আগে ছিল। ওকে, এইটুকু করার পরে এইটুকু ব্র্যান্ডে রাখো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে। তোমরা বন্ধুরা যেটা 3B-তে করেছো এই টাইপের অঙ্ক এখানে আমাদের উত্তর ছিল। এখন এই অঙ্কের তফাৎ হচ্ছে হালকা একটু বৃদ্ধি করেছে। কোথায় বৃদ্ধি করেছে? আমাদের এই অঙ্কটা শুধুমাত্র জাস্ট বলছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, তার জন্য একটু বাড়তি হবে। যদি কখনো বলতো স্থানাঙ্ক বের করতে, এখানে শেষ। লম্ব দ্বিখণ্ডক যেহেতু আমাদের বলছে, আমরা এখানে লেখাংশ আছে, মূলত এসি রেখাংশ আছে না, এইটুকুর কাজ আবার করব। এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব, এবং সেটা আমরা দেবো, এখানে ছিল এ বি সি, এরপর এখানে দেবো ডি। এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম হচ্ছে, এর যে আর সির যে মান আমাদের ছিল, এর মান ছিল কত? 1,2, আর সির মান কত পাইছি? 5,6। ওকে, এখন এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাই দেখো যে লেখা 1 যোগ 5 বাই 2 দিয়ে ভাগ, কমা দিয়ে মাঝখানে কমা দেবো, 2 যোগ 6 2 দিয়ে ভাগ। এখন যে মানটা পেলাম ডি এর মান পাইছি। ওকে, এরপরে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার পরে এরপরে ঢাল বের করব। ঢাল সমান সমান আমরা মাইনাস দিব, 1 দিব, মাঝখানে দাগ দিব। সূত্রে লিখবো y2 - 1 বাই x2 - x1। তাহলে মাইনাস লিখলাম, 1 লিখলাম। এখন কথা হলো স্যার x1 y1 আমরা কোথা থেকে পেলাম? ওই সেম সূত্র থেকে আমরা পাইছি। দেখো এখান থেকে এটা যদি আমরা এখানে লিখি, এই মান এটা x1 y1, তাহলে x1 এর মান হচ্ছে কত? 1, y1 এর মান হচ্ছে কত? 2, আর x2 এর মান হচ্ছে 5, আর y2 এর মান হচ্ছে 6। তাহলে আমরা সূত্র লিখেছি, দেখো হ্যাঁ, y2 - y1 আর x2 - x1 সূত্র লেখা। এটা ক্যালকুলেশন যদি আমরা করি, ক্যালকুলেটর ডিভাইসে একবার করব -1। বন্ধুরা তাহলে এটুকু আবার আমরা প্রথম থেকে দেখি। প্রথমে এটুকু আমরা বের করলাম, করার পরে এখন অন্তর্বিভক্ত সূত্র আমরা বসালাম, এবং এখান থেকে বসানোর পরে যে মানটা আলাদা ছিল না, বি বিন্দু, এই বি বিন্দু লিখছি, এটা সমান সমান 4 মান ধরে আলফা এবং বেটার মান আমরা পাবো। পাওয়ার পরে এই যে এসি রেখাংশ যেটা ধরেছি, এসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করবো একবার, আবার এটা দিয়ে ঢাল বের করবো। আচ্ছা, করলাম। করার পরে আমরা যেটা যাবো তার নাম হচ্ছে আমাদের লম্ব সমীকরণ। এই ডি কুমা যে মানটা পাইছি এত বিন্দুগামী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এক কথা সরলরেখার সমীকরণ লিখবো, আমরা সূত্র জানি y - y1 = m × x - x। মানগুলো আমরা বসাবো, বর্তমানে এটা x1 আর এটা y1 ধরতে হবে। মানগুলো বসাচ্ছি, m এর মান বসাচ্ছি, ক্যালকুলেশন করলে আমাদের এটা উত্তর। এসে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আমরা পেয়ে গেছি। একটা পেয়ে গেছি কিন্তু বন্ধুরা। আবার বলছি তোমাদের প্রথম থেকে রিপিট করব। আমার যখন কথাটা রিপিট করবো তখন খুব একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য ভূমিকা পালন করে থাকবে, একটু খেয়াল করো। প্রথমে দেখো এইভাবে আমরা বের করছি, এখান থেকে দুইটা চলক বি ধরে নিয়েছি, বি বিন্দু এসি রেখাংশকে 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে সূত্রটা আমরা বসালাম। এখন মানগুলো কত থেকে পাবো? সি আর সি, এ এবং সি এর মানগুলো আমরা ধরে x1 y1 লিখবো, x1 y1 x2 y2 এরকম লিখবো। আর
লেখার পরে এবারে যে বি বিন্দু তো কাজে লাগে নাই, তার বি বিন্দু আমরা নিচে লিখবো, এটা সমান একবার 4, এটা ইকুয়াল টু 5 ধরে আমরা আলফা বিটার মান বের করবো, অর্থাৎ সি এর মান বের করতে হবে। তাহলে এ বি সি এর মান 3 আমরা পেয়ে গেলাম। এই যে রেখাংশ আমরা যা লিখছিলাম এর একবার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব, আবার ঢাল বের করলাম। এরপর আমরা যেটা যাব তার নাম হচ্ছে সরলরেখার সমীকরণ, অর্থাৎ লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এক কথা কে সমীকরণ? লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বা সরলরেখার সমীকরণ দিয়ে আমরা কাজ করব। ওয়াই, এটা তোমরা না লিখলে চলবে, ওয়াই মাইনাস ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স। এখন বর্তমানে এটা এক্স ওয়ান ধরবে, এটা ওয়াই ওয়ান ধরবে, এই দিয়ে ধরলাম। আর এম এর মান তো আমরা আগে বের করছিলাম মাইনাস ওয়ান, বসে এখানে ক্যালকুলেশন করে যে মান পেলাম এটা হচ্ছে আমাদের এস এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এই বন্ধুরা আমরা এখান থেকে লম্ব দ্বিখণ্ডকের যখন সমীকরণ বের করবো, এখানে বলছিলাম দ্বিখণ্ডক মানে দুইটা অংশে ভাগ, তাহলে একটা উত্তর পেয়েছি, একটা উত্তর কিন্তু পাইনি। আবার সেমভাবে আরেকটা উত্তর যখন বের করব তখন আমাদের একটু খেয়াল করে দেখবো, তোমরা চাইলে যদি মনে করো স্যার এইটুকু বের করবো তবে অ্যান্সার হবে একটা উত্তর। তোমরা যদি আরেকটা উত্তর বের করতে চাও তখন আরেকভাবে যেতে হবে, সেটা দেখো একটু খেয়াল করে। হ্যাঁ, মূলত আমরা একটা চিত্র এঁকে নিয়েছি, দেখো এটা যদি আমাদের ধরি, মূলত আমাদের ছিল যেটা এ বি আর সি, এটা যদি আমরা মনে করো এ ধরে নেই, এটা যদি আমরা বি ধরি, এটা যদি আমাদের সি, এটুকুর মান বের করতে, তাহলে আমরা মূলত যেটা বের করতে পারি, আমরা এ বি সমান কি জানি বলো তো? এখান থেকে এইটুকু দৈর্ঘ্য মানে কি জানি? এখান থেকে এইটুকু, আবার এইটুকু যোগ, তাই না? তাহলে আমরা লিখতে পারি এ বি সমান সমান লিখতে পারি এসি যোগ বিসি, তাই লিখছি এসি যোগ বিসি। এর পরবর্তীতে আমরা বিসি দিয়ে সবাইকে ভাগ করছি। এখন কথা হলো স্যার বিসি দিয়ে কেন ভাগ করব? আমাদের মান দেওয়া আছে, দেখো এরকম এ বি বাই বিসি সমান ছিল আমাদের 3:1, এরকম মান দেওয়া ছিল আমাদের। খেয়াল করে প্রথম থেকে এই যে মান দেওয়া ছিল আমাদের এ বি বাই বিসি সমান 3BC, এটা। এখন আমরা এইটুকুর মান আমাদের লাগবে এ বি বাই বিসির মান, এই জন্য এ বি বাই, যখন বিসি আমি নিচে লিখবো, বিসিতে ভাগ করতে হবে, তাহলে একে বিসিতে ভাগ, একে বিসিতে ভাগ, একে বিসিতে, কাটাকাটি করলে এখানে 1 থাকবে, আর এইটুকুর মান হচ্ছে 3/1 মানে 3 এসি বাই বিসি। এই 3 লিখলাম, এই প্লাস 1 এসে লিখলে -1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 এসি আর ইস্টু বিসির মান কত পেলাম দেখো তো 2:1। ওকে, মান কিন্তু আমরা অটোমেটিক্যাল পেয়ে গেলাম, তাই না? এটা এখন দেখো এখানে লিখছি, দেখো যে মানটা আছে এখানে কোন চলক আছে, এখানে দুইটা মান কিরা আছে বলো তো? সিতে লিখছি সি বিন্দু এ বি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আগের কিন্তু ছিল আমাদের 3:1 আর এবার হচ্ছে 2:1 অনুপাতে অটোমেটিক্যাল চলে আসছে। আমাদের সূত্র হচ্ছে এটা, আমরা এই সূত্র দিয়ে আমরা করবো। আর মানগুলো দেখো, এ মানের মান 2, এম2 মান হচ্ছে এখানে 1, আর এক্স এর মান এখানে কত বলো তো? এক্স এর মান এখানে লিখে রাখছি, এক্স এর মান হচ্ছে এখানে 1, ওয়াই এর মান এই x2, y2 মান সব আছে, মানগুলো এখানে বসে। এখন বাদ বাকি তোমাদের কাজ। এখন এটা শেষ করার পরে বন্ধুরা আমরা যেভাবে করছি খ নম্বরের একটা পার্ট আমরা যেভাবে করছি, আরেকটা পার্ট তোমরা নিজেরাই করে নেবে, যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো এটা। আর অনেকে যদি প্রশ্ন করে থাকো স্যার এইটুকু করলে অনেকের কাছে গ্রহণযোগ্য হবে, অনেকে দেখা যায় গ্রহণ করবে না, এই জন্য দুইটা পার্ট করলে আমাদের জন্য সুবিধা আর কি। আচ্ছা, এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে গ নম্বর। ওকে, কিন্তু এই অঙ্কটার কথা বলি, খ নম্বর অঙ্কটার কথা বলি, এটা যদি আমাদের লম্ব দ্বিখণ্ডক বলছে বলে আমরা কিন্তু বের করতে বাধ্য ওইগুলো। আর যদি এখানে বলতে স্থানাঙ্ক বের করো, অর্থাৎ তখন কিন্তু আমরা এইটুকু বের করতাম। জাস্ট দেখো বন্ধুরা, শুধুমাত্র এইটুকু বের করতাম যে আমাদের বইতে শুধু এইটুকু আছে দেওয়া, আর কিন্তু আমরা এটুকু করলে আমাদের উত্তর হয়ে যেত। আর এটা আমরা লম্বর কথা বলছি, লম্ব দ্বিখণ্ডক বলছি না, তার জন্য আমাদের এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করছি, আবার ঢাল বের করছি, করার পরে এই সমীকরণটা আমরা ব্যবহার করছি, করে আমাদের মানটা বের করছি। বন্ধুরা এই যে কথাগুলো লেখা, এগুলো একটু সুন্দরভাবে নোট খাতে তোমরা একটু লিখে রাখবে, যাতে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, যাতে এই টাইপের অঙ্কগুলো পরবর্তীতে যে কোনো বোর্ডে এই টাইপের অঙ্ক যে কোথাও না কোথাও তোমাদের দেখা যাবে বা থাকবে চলার পথে, যাই তোমরা করে নেবে আর কি, এটা তোমাদের কাজ। হ্যাঁ, সঙ্গে তোমাদের কাজ এটা। এবার আমি যেটা যাবো তার নাম হচ্ছে গ নম্বর। গ নম্বর দেওয়া আছে, দেখো গ নম্বর সহজ অঙ্ক। উদ্দীপকে পি বিন্দু থেকে এ বি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পি বিন্দু হতে এখানে বলছে, আমরা উদ্দীপক থেকে এর মান লিখে রাখছি, আমাদের যে বির মান সেটা লিখে রাখছি আমি। তাহলে সর্বপ্রথম এরকম অঙ্ক, এই টাইপের অঙ্ক যদি থাকে বন্ধুরা, আমাদের নিয়ম হচ্ছে আগে এ এবং বির কথা বলছে, এ বি আগে লিখবো। এবার এ বি রেখার সমীকরণ আমরা বের করবো, সমীকরণ সূত্র y - 1 বাই y1 - y2 x - x1 বাই x1 - y2। আমরা জানি এটা x, এটা y, তাহলে x1 y1, এটা x2 y2। দেখো সেভাবে লিখছি এবং মানগুলো বসাই দিচ্ছি, যেখানে যা আছে মানগুলো বসাই দেওয়া, এবং ক্যালকুলেশন করে আমরা
এ পর্যন্ত পেয়েছি, তোমরা নিজেরাই বুঝবে এই পর্যন্ত। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমরা ঢাল বের করছি, ঢাল m একটা মান পাইছি -1, এটা হচ্ছে খ হতে পাইছি। এরপরে আগে সরলরেখার সমীকরণ মানে আগে রেখার সমীকরণ বের করব, এরপরে সরলরেখার সমীকরণ যেটাকে বলে ঢালের সূত্র হিসাবে, সেই সূত্র আমরা ব্যবহার করব y - 1 m × x - x1। ওকে, y - 1 এর মান কত এখানে বলো তো? এই যে লিখে রাখছি দেখো, এই যে এই কথা বলা আছে, p এর মান এত, তার মানে এখানে হচ্ছে x1 এটা হচ্ছে y1 এই লিখে রাখছি, আর m এর মান এটা। মানগুলো বসে আমরা সমীকরণ নাম্বার পাচ্ছি কত? 2 নম্বর সমীকরণ। ওকে, আবার বলছি বন্ধুরা, এই পাদবিন্দুর স্থানাঙ্ক এই টাইপের অঙ্ক যদি কখনো দেওয়া থাকে, আগে a b লিখবা, a b রেখার সমীকরণ সূত্রটা লিখবা, এখান থেকে একটা 1 নম্বর সমীকরণ পাবো। আবার সরলরেখার সমীকরণ দিয়ে আমরা এটা দিয়ে করব, y - 1 m - x1 দিয়ে আমরা করব। এখানে কিন্তু m এর মান ওই ঢাল খতে যেটা পেয়েছি -1 আমরা সেটা বসাবো, আর x1 y এর মান কত থেকে পাবো? এখানে আমাদের বিন্দুর কথা উল্লেখ করা ছিল 3,2। তোমাদের একটু আবার নতুন করে একটু দেখায় নি, এই যে এখানে লেখা ছিল P বিন্দু, তাহলে P বিন্দু কোথায় দেখো তো? P বিন্দু হচ্ছে 3,2। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে আমাদের ঢাল বের করতে হবে, ঢালের সমীকরণ বা সরলরেখার সমীকরণ আমরা এটা বের করবো, y1 = m × x - x1। এখানে মান যে মানটা পাবো এটা হচ্ছে y1, এটা হচ্ছে x1 এর মান, এই যে x1 ও y1 এর মান এখানে বসাইছি, আর m এর মান তো আগেই পেয়েছি, এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ। 1 আর 2 পাশাপাশি বসানো মানে কি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি বা যে কোনো পদ্ধতি। আমি অপনয়ন পদ্ধতি এখানে সমাধান করা, y কেটে গেল, x যোগ করলে 2x, আর এখানে থাকে 4, x কে ভাগ করলে 2 হয়। x এর মান তোমরা 1 বা 2 নম্বরে বসাও, যে কোনো এক জায়গায়। আমি 1 নম্বরে বসাইছি, এই যে মান বসানো, এত y এর মান পাইছি 3। এটা হলো আমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ 2,3, অর্থাৎ x এবং y এর মান। y এর মান পাদবিন্দুর স্থানাঙ্ক এখানে বলতে বোঝানো হচ্ছে x এবং y এর মান। x এবং y এর মান বের করা শেষ, মাঝখানে অর্থাৎ প্রথমে x এর মান, পরে হচ্ছে y এর মান, মাঝখানে কমা চিহ্ন দেওয়া। এটা কিন্তু আমাদের অ্যান্সার। কিন্তু বন্ধুরা প্রথম থেকে আবার একটু দেখে নেবে, পরপর 2টা সমীকরণ বসানো, একটা সমীকরণ বসানো, আরটা আমাদের সরলরেখার সমীকরণ বসানো। এই মানটা আমাদের দেওয়া ছিল বিধায় কিন্তু এই সরলরেখার সমীকরণ বসাইছি, আর আগের যে মানটা দেওয়া ছিল a b এর কথা বলছে, তার জন্য কিন্তু এই সমীকরণ বসাতে আমাদের বাধ্য। একটু টাইপ ভিত্তিক অঙ্কগুলো দেখার পরে সৃজনশীল অঙ্ক করবা। যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা নর্মাল হইলেও 100% পারবে, আর মিডিয়াম ভালো স্টুডেন্ট তো অবশ্যই ভালো পারবে 100%। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও বা অঙ্ক। ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখা হবে।